আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। জীবনের ভেতর যেমন থাকে অন্য এক জীবন, তেমনি গল্পের ভেতরও থাকে আরেক গল্প, যে গল্প হয়তো হয় না কখনো বলা। পর্দায় যারা মন ভোলানো প্রেমের গল্পে ঘোর লাগান দর্শকের চোখে, পর্দার আড়ালে কেমন তাদের রসায়ন। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের উজ্জ্বলতম জুটি সোহেল রানা আর ববিতার এমনই এক অভিমানের গল্প শোনাবেন মহিবুল হাসান। শ্রাবণের মেঘলা আকাশের মতো হৃদয় ঠেকেছে অভিমানে। বারবার ফিরে আসে অনাহুত কালো মেঘ, তবুও ঝরে না বৃষ্টি অভিমানী দুই মনে। আমার পৃথিবী তুমি। দেওয়ান নজরুল পরিচালিত আসামি হাজির এই সিনেমার গানটির কথা স্মরণে কয়েক দশক পেছনে ফিরে গেলেন বাংলা চলচ্চিত্রে প্রখ্যাত অভিনেতা সোহেল রানা। জানালেন ববিতার সঙ্গে অভিমানের গল্প। একটা ছবিতে আমি কাজ করছিলাম, আমি এবং ববিতা। কোনো কারণে ববিতা আমার সাথে কথা বলে না, আমি ওর সাথে কথা বলি না। আমরা গান শুটিং স্টার্ট হলো, দুজন দুই পাশে দুটো গান শুনলাম, গান শুনে কম্পোজিশনটা দেখলাম, দেখে করলাম টেক, গেলাম, গানটা টেক হলো, আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি, শটটা শেষ, ঢাপ করে ছেড়ে দেওয়া হলো, দুজন দুই দিকে চলে গেল। অভিমানের কথা বলতে বলতে নায়ক সোহেল রানার মনে পড়ে গেল সেই সব দিনের কথা, যখন কেবল সিনেমায় অভিনয় নয়, সবাই এক পরিবার হয়ে আনন্দ হাসিতে কাটত সময়। আমরা ছিলাম একটা ফ্যামিলি, 4টা পার্টি একদিন শুটিং করতেছি একসাথে। একটা পার্টির শুটিং শেষ হয়ে গেছে, ওরা চলে যাবে আগামীকালকে। একদিন আগে জানতাম যে তোমরা আগামী, চলো চলো সবাই আজকের দিনটা, আজকে রাত্র সন্ধ্যার সময়টা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, সবাই মিলে হইচই করি। সাগর পাড়ে গেল অথবা আমাদের মটলের সামনে, তখন তো লোকজন এখনকার চিন্তা করা যাবে না। একটা সময় পর্দায় দাপট দেখানো এই অভিনেতা খুঁজে ফেরেন পুরনো স্মৃতি, আর ভবিষ্যতের বাংলা চলচ্চিত্রকে দেখতে চান উচ্চ আসনে, সোনালী সময়ের পথ ধরে উজ্জ্বল আগামী। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সংস্কার আর পরিবর্তনের বার্তা নিয়ে যখন শুরু হয়েছে নতুন যাত্রা, ঠিক তখনই মাঝপথে হঠাৎ বন্ধ করা হয় নাটকের শো। এরপর নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা। সেই রেশ কাটতে না কাটতেই শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশিদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি বলেই মনে করছেন এই নাট্য ব্যক্তিত্ব। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। দীর্ঘ ২৪ বছর ধরে চলছে রাডাং। নয়াহাটার সাঁওতাল বিদ্রোহের এই কাহিনী বাংলার মানুষ কখনোই ভুলবে না। তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়কে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন নাট্যকার মামুনুর রশিদ। বাংলা নাটকে যার অনন্য অবদান, তাকেই মঞ্চে অভিনয়ে সাময়িক বিরতি টানার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। বিষয়টিকে অপমানজনক দৃষ্টিতেই দেখছেন 21শে পদকজয়ী এই অভিনেতা। কিছুদিন আপনি একটা বিরতি দেন আর অন্য কাউকে দিয়ে ক্যারেক্টারগুলি করিয়ে দেন, এটা উনি কী করে বলে? আমি যদি মহাপরিচালক হতাম, আমি বলতাম হ্যাঁ আপনি করবেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আর যদি আপনাকে করতে না দেওয়া হয় কোনোভাবে, তাহলে আমি আমার পজিশন ছেড়ে চলে যাব। নাট্যজনদের মতে মামুনুর রশিদকে জড়িয়ে শিল্প ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র চলছে, যার প্রতিফলন এমন নিষেধাজ্ঞা। শিল্পকলার ভেতরের পেটোয়া বাহিনী এবং ভাড়া করা কিছু বিশৃঙ্খলাকারীর কারণেই নাট্যাঙ্গনে অস্থিরতা, এমনটাই মনে করছেন বরেণ্য এই নাট্য ব্যক্তিত্ব। এখানে যে নাটকের লোক যারা চাকরি করে, তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারই ছাত্র, তাদেরই বুদ্ধি এটা, যে এটা ইট মারলে সেটা অন্যরকম ব্যাখ্যা হবে, তার চাইতে আমরা একটা খুব অপমানজনক একটা কাজ করি, এবং সেটাই তারা করেছে। শিল্পকলার মঞ্চে মামুনুর রশিদ অভিনয় করলেই হামলার আশঙ্কা রয়েছে। মহাপরিচালকের এমন মন্তব্যকে গোজামিল বলে আখ্যা দিয়েছেন অভিনেতা। ওনার তো বোঝা উচিত, উনি তো শিক্ষকতা করেছেন
লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছেন, মনের কথা আলাদা। আমরা থিয়েটার থেকে কি পেয়েছি? আমরা নিজের খেয়ে থিয়েটার করেছি। উনি তো পয়সা ছাড়া কোনো কাজ করেন নাই জীবনেও। দর্শক তার অভিনয় পছন্দ না করলে তিনি নিজেই জায়গা ছেড়ে দিবেন বলে স্পষ্ট জানিয়েছেন মামুনুর রশিদ। এদের একটা টার্গেট হচ্ছে যে আমাকে যদি কোনো রকমে নিরস্ত করতে পারে, ফেলে দিতে পারে, তাহলে যাকে খুশি তাই করবে। সম্প্রতি আরণ্যকের ময়ূর সিংহাসন নাটকে মঞ্চে ওঠেন মামুনুর রশিদ। পুরো নাটকটি উপভোগ করেছেন দর্শকরা। নাটকের মঞ্চায়ন চলমান থাকুক, প্রত্যাশা সকলের। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। কোনো কোনো নির্মমতার সামনে বারবার প্রশ্নবিদ্ধ হয় মানবিকতা। 2019 সালে অক্টোবরের এক শীতের রাতে এমনই এক বর্বরতার মুখোমুখি হয়েছিল সমগ্র দেশ। আবরার ফাহাদের সেই নির্মম পরিণতি এবার সেলুলয়েডে তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এই হলে থাকতো অন্য কোনো দল কমতে না, ইলিশ মাছ খাইবা। সময়কাল 2019 অক্টোবরের 6 তারিখের মধ্যরাত। হঠাৎ চিৎকার। শেরেবাংলা হলের আতঙ্কিত শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিলেন একে একে। এরপর এক নির্মমতার গল্প, বন্ধুর নিথর দেহ। কক্ষ নম্বর 2011, আবরার ফাহাদ তার নাম। ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে তার অপরাধ ছিল ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্ট। এরপর পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। বাস্তব যে কখনো কখনো সিনেমাকেও হার মানায়, ছাত্রলীগ নেতাদের সেই নির্মমতা তাই মনে করিয়েছিল। এবার লোমহর্ষক আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে সিনেমা রুম নম্বর 2011। আবরার ফাহাদ ভাইয়ের যে ঘটনাটা, এটা বাংলাদেশে জানার প্রয়োজন যে কি ঘটেছিল। যেহেতু ওই সময়টাতে আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিচ্ছিলাম, সো এই ঘটনাটা যখন শুনি তখন আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করে এবং আমি উদ্গ্রীব হয়ে উঠি। যে চিন্তাভাবনা থেকেই আসলে আমি ভেবেছিলাম যে যদি সামনে কিছু করি, এরকম ঘটনা নিয়ে কাজ করব। আর কোনো শিক্ষার্থীর জীবনে না ঘটুক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কিছু কিছু জায়গায় এমনভাবে তাকে মারা হয়েছে, তো আমি নিজে আসলে নিতে পারতেছিলাম না। যখন ভাবনায় যখন আবরার ফাহাদের বিষয়টাকে রেখেই তো আমরা কাজ করেছি, আমি লিটারেলি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সবগুলো ক্যাম্পাস যেন সন্ত্রাস মুক্ত থাকে এবং এই সন্ত্রাস কর্মকাণ্ড যেন আর কখনোই কোনো ক্যাম্পাসে কখনোই যেন আর কারোর সাথে যেন না ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক বুক ভালোবাসা নিয়ে আবরার ফাহাদকে আলিঙ্গন করেছে এবং এটি শুধুমাত্র আবরার ফাহাদ নয়, এটা গোটা বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এটা স্বাধীনতাকে ধারণ করা। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী 3 ডিসেম্বর। তবে এর আগে 30 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। একসময় কন্টেন্ট আর মোটিভেশনাল স্পিচ দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখতো যারা, তাদের অনেকেই এখন দৃশ্যপটের বাইরে। 5 আগস্টের পর কেউ দিয়েছেন গা ঢাকা, কেউ বা উড়াল দিয়েছেন বিদেশে, আবার কেউ কাটাচ্ছেন জেলবন্দি জীবন। কিন্তু প্রশ্ন হলো, মানবিক কল্যাণের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছিলেন যারা, তাদের কেন এমন বেহাল দশা? বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান। আপনি কাপড় সেলাই করতেছেন আর জাপান রোবট বানাচ্ছে। আপনি স্বপ্ন দেখতেছেন জাপানকেও ছেড়ে একদিন আরো আগাবেন, পারবেন? তুমি একটা ক্যারেক্টার বিল্ড আপ করতেছো, যেই ক্যারেক্টারটা তুমি না। চাকরি করব, স্যুট টাই পরবো, আমাকে সবাই স্যার স্যার বলবে, এই ধারণা থেকে বের হওয়াটা খুব জরুরি। এই তো সেদিনের গল্প। এভাবে মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেসবুক মাতিয়ে রাখতেন সুমন সুখনরা। বাহারি কন্টেন্ট আর সামাজিক কার্যক্রমের ভিডিও দিয়ে ভরপুর থাকতো আফ্রিদি ফারাজদের ওয়াল। কিন্তু 5 আগস্টের পর বদলে গেছে দৃশ্য। রাজনৈতিক ব্যক্তিদের মতোই উধাও হালের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পাল্টেছে অনেক কিছু। স্বৈরাচারী দোসর খেতাবে কোণঠাসা কন্টেন্ট ক্রিয়েটারদের ক্যারিয়ার। কেউ আছেন জেলে, কেউ ছেড়েছেন দেশ, আবার 2-1 যে কোথায় লুকিয়েছেন কেউ জানে না। কন্টেন্ট ক্রিয়েটরদের এমন দুর্দশা দেখে কি বলছেন বর্তমানরা?
ফেসিস্ট যে গভর্নমেন্ট ছিল ওদের সাথে অনেকে নানানভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, রাইট? সো যখন ফেসিস্ট গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ওরা ওদের সাথে পালাইছে। যারা মনে হয় সাদাকে সাদা কালোকে কালো বলে তাদের চেঞ্জেস আসার কথা না। আর যদি কারোর এসে থাকে সামহাও হতে পারে যে তারা গত ফ্যাসিস্টদের সাথে সামহাও হয়তো কানেক্টেড ছিল বা সামহাও তাদের নৈতিকতার মধ্যে কোনো একটা প্রবলেম ছিল যে কারণে চেঞ্জেস আসতে পারে। 14 জুলাইয়ের পর একটা পোস্টও দেননি সুলাইমান সুখন, পেজ আনপাবলিশড ফারাজ করিমের। রাজনীতির বেড়াজালে জেলবন্দি ব্যারিস্টার সুমন। একটা পুরনো ভিডিও ছেড়ে আফ্রিদি যেন বলতে চাইছে মে আই কাম ইন স্যার, কিন্তু আসতে চাইলেই কি জনগণ আর তাদের মেনে নেবেন? শূন্য স্থান শূন্য থাকে না, কেউ না কেউ তা অবশ্যই পূরণ করে দেয়। যে কন্টেন্ট ক্রিয়েটরদের সৃষ্টি মানুষের ভালোবাসায় আসছে নতুনদের কাছে, তাহলে চাওয়াটা কি? যারা আসবেন বা যে জেনারেশন ইনফ্লুয়েন্সারদের যারা পরবর্তী তৈরি হবেন, এই সময়ের শিক্ষাটা হচ্ছে এটা, ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি নন পলিটিক্যাল। আপনাকে পলিটিক্যাল কনসিয়াসনেস রাখতে হবে এবং আপনি আপনার যে অডিয়েন্স, সে অডিয়েন্সকে আপনি স্টুপিড মনে করার কোনো কারণ নেই। যে আপনি চাইলেই আপনি যে কোনোভাবে তাকে ক্যারাটেন স্টিক দিয়ে আপনি মূলা ঝুলিয়ে আপনি একদিকে নিয়ে যেতে পারবেন। সো ইউ আর নট হ্যামিলনের বাসিওয়ালা। কন্টেন্ট ক্রিয়েটিং লাইফের মূল দেহটাই হলো ভক্তকুল। যারা ভালোবাসে তারাই আবার মুহূর্তে ধসিয়ে দিতে পারে সব। তাই ভক্তদেরও চাওয়া, নতুন যারাই আসুক অন্তত ছুঁড়ে ফেলার মতো কাজ থেকে বিরত রাখুক নিজেদের। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী নাট্যোৎসব। শুক্রবার রাতে উৎসবের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে সমকাল নাট্যচক্রের প্রযোজনায় ক্ষয় নাটক মঞ্চস্থ হয়। এর আগে বিকেলে মঞ্চস্থ হয় নাটক ইতিহাসের পাতা থেকে। 3 দিনব্যাপী এই নাট্যোৎসব শেষ হয় হরির সরকারের আলকাপ গান পরিবেশনের মধ্য দিয়ে। বায়োস্কোপ, পুতুল নাচ আর যাতায়াতের নিত্যসঙ্গী রিক্সা সহ বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় সম্ভার নিয়ে রাজধানীতে চলছে 2 দিনব্যাপী রিক্সা উৎসব। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাহারি সামগ্রীর প্রদর্শনী আর মন মাতানো পরিবেশনা নজর কেড়েছে দর্শনার্থীদের। বৈচিত্র্যের সম্ভার নিয়ে এ এক বর্ণিল আয়োজন। উপলক্ষটা রিক্সা উৎসব হলেও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে এমন বহু আয়োজন মিলেছে এক অভিন্ন পরিসরে। বাউল গান, বায়োস্কোপ, পুতুল নাচ, সিনেমা প্রদর্শনী, বাহারি পণ্য, চিত্র প্রদর্শনী, জমজমাট এই উৎসবে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল স্বতঃস্ফূর্ততায় ভরা। আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে বায়োস্কোপ। ওখানে আমি কাজী নজরুল ইসলাম সংসদ ভবন, তারপর শহীদ মিনার এসব দেখেছি। একই রুফের নিচে অনেক রকম ভ্যারাইটি একসাথে দেখা, দ্যাটস আ গ্রেট থিং। প্রতিদিনকার জীবনে রিক্সা অবধারিত এক বাহন, যা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনের সাথে যুক্ত। আর তাই রিক্সা উপস্থাপিত হলো শৈল্পিকভাবে। এখানে রিক্সা পেন্টিং জিনিসটা একটা যে আমাদের কালচারাল এলিমেন্ট, এই জিনিসটা তুলে ধরেছে। দেশীয় যে কোনো সংস্কৃতির সাথে বাচ্চাদেরকে একত্রিত করার জন্য সবসময় আমরা ওদেরকে নিয়ে যাই। জলের গানে মুগ্ধ শ্রোতা আর সিনেমায় বুথ সিনেপ্রেমীদের কণ্ঠে আনন্দের অনুভূতিমালা। আমার তো একা একা ভালো লাগে না কাকা। নতুন জেনারেশন ওরা মন পুরা অ্যাপ্রিশিয়েট করছে, তো এটা আমার জন্য আসলে আনন্দদায়কই বলবো। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ বিশেষ আয়োজন রিক্সা কানেক্টসের এক ঝাঁক তরুণের। রিক্সা কানেক্টস, রাইট, মানে রিক্সা মানুষকে যেভাবে আর কি মানে কানেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আমাদের প্রথমেই ইনিশিয়ালি এমন একটা প্ল্যান ছিল, আমরা আশা করি না যে হচ্ছে আমাদের প্রথম দিনে এত ক্রাউড আসবে। আমরা রিক্সা পেইন্টটাকে বেসিক্যালি গ্লোরিফাই করার ট্রাই করেছি এই পুরো ইভেন্টে। সংস্কৃতির ধারায় শহুরে জীবনেও আসুক সরলতা ও সৌন্দর্যের স্পর্শ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।